প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদের দীর্ঘ বন্ধের পরে আজকে অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। আমি গোবিন্দ পাল, সোনাপুর কলেজ, নোয়াখালী। আমার পরিচয় দিলাম। আর আজকে আমি যেটা পড়াবো যেই শ্রেণীর জন্য, সেটা হলো অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান বিভাগের জন্য। আজকের বিষয় হলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আজকে আমি একটা কন্টেন্ট উপস্থাপন করব, তো একটু তোমরা দেখো, একটু সংযোগ থাকো। আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো। জিনিসটা হলো, আজকে যে কন্টেন্ট আমি উপস্থাপন করব, পাওয়ার পয়েন্ট কন্টেন্ট, সেটা হলো এখন উপস্থাপন করছি। তো এখন তোমরা একটু দেখো। প্রথমে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমার পরিচিতি আমি আগেও উল্লেখ করেছি, এখানেও আমি তুলে ধরছি। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে যাচ্ছি। আজকের যে বিষয়, সেটা হলো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আর কোন শ্রেণীর, সেটা হলো অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান বিভাগ। তো আজকের যে শিখন ফল, সেই শিখন ফল একটু আমরা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রাম ডিজাইন মডেল কাকে বলে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম ডিজাইন মডেলের নাম জানতে পারবে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম ডিজাইন মডেল যেমন স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারবে। একটি আদর্শ প্রোগ্রামের কি কি গুণাবলী থাকা প্রয়োজন তা জানতে পারবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম লেখা এবং ফ্লোচার্ট অঙ্কন করার কৌশল জানতে পারবে। তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যাটি খুঁজে বের করার অ্যালগরিদম লেখা এবং ফ্লোচার্ট অঙ্কন করার কৌশল জানতে পারবে। আর এখানে একটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার একটা ধারা আছে, সে ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লেখা এবং ফ্লোচার্ট অঙ্কন করা সম্পর্কে জানতে পারে। আজকের যে মূল বিষয় হলো প্রোগ্রাম ডিজাইন মডেল এবং তার প্রকারভেদ, সাথে আদর্শ প্রোগ্রামের গুণাবলী। এখানে আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট উল্লেখ করেছি লাস্ট ক্লাসে, সেখানে বিস্তারিত দেখানো হয় নাই। মূলত অ্যালগরিদম এবং ফ্লোচার্টের আমি আরো এখানে 2-3 নিয়মের কয়েকটা তুলে ধরছি। আশা করি তোমরা সাথে থাকবে, এগুলি দেখবে। এই ধরনের দরকারি জিনিস অনেক সময় পরীক্ষা থাকে। ঠিক আছে, এবার আমরা সামনের দিকে আজকের যে পার্ট, সেটা হলো আমাদের যে বিষয়ের যে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অংশ, যেটার নাম হলো প্রোগ্রাম ডিজাইন ও সফটওয়্যার উন্নয়ন। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্রোগ্রাম ডিজাইন মডেল। এখন প্রোগ্রাম ডিজাইন মডেল কি, সেটা আমরা একটু দেখব। প্রোগ্রাম ডিজাইন মডেল বলতে প্রোগ্রামের গঠন রীতিনীতিকে বোঝায়। তারপরে প্রকারভেদ যদি আমরা আলোচনা করি, যে সহজ ও পরিচ্ছন্ন প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের মডেল ব্যবহৃত হয়। প্রোগ্রাম ডিজাইনের মডেলগুলি হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। এই 4 ধরনের প্রোগ্রাম ডিজাইন মডেল আছে। এখন আমরা এই 4 ধরনের এক এক করে আলাপ আলোচনা করব। যেমন প্রথমেই
স্ট্রাকচার প্রোগ্রামিং আলোচনা করব। এই ধরনের মডেলে প্রোগ্রামের স্টেটমেন্টগুলি ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখা হয়। প্রত্যেকটি শ্রেণীর স্টেটমেন্টগুলি স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। এই মানে এখানে যে শ্রেণীতে ভাগ করে আর প্রত্যেকটা শ্রেণী স্বতন্ত্রভাবে কাজ করে। আর এই প্রোগ্রামিং টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগ্রামকে কতগুলি অংশ বা মডিউলে ভাগ করা হয়। এই মডিউলগুলির মধ্যে একটা মূল মডিউল থাকে এবং কিছু সাব প্রোগ্রাম বা ফাংশন থাকতে পারে। তো এই স্ট্রাকচার প্রোগ্রামিং এর কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন প্যাসকেল, ফরট্রান 77, বেসিক, কিউবেসিক ইত্যাদি এই প্রোগ্রামিং মডেলের উদাহরণ। তাহলে এই স্ট্রাকচার প্রোগ্রামিং এর মূল বিষয়গুলি আমাদের মনে রাখার হলো প্রত্যেকটা স্টেটমেন্টকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা, আবার এদেরকে স্বতন্ত্রভাবে কাজ করা, আবার টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে কতগুলি মডিউলে ভাগ করে। এই ধরনের কিছু পয়েন্ট মনে রাখলে আমার মনে হয় স্ট্রাকচার প্রোগ্রামিং লেখা যাবে। তারপরে ভিজুয়াল প্রোগ্রামিং। এখানে ভিজুয়াল মানে দৃশ্যত, যে এখানে কতগুলো আইকন থাকে। যেমন এখানে আমি প্রথম থেকে আলোচনা করি, যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং এর কাঠামো ও ভাষাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে রূপান্তরিত করে তৈরি করা প্রোগ্রামিং এর নতুন পরিবেশকে ভিজুয়াল প্রোগ্রামিং বলে। আসলে এটা এক ধরনের স্ট্রাকচার প্রোগ্রামিং। তবে স্ট্রাকচার প্রোগ্রামিং এর কাঠামো আর ভাষাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে কি চিত্রভিত্তিক, যেটা আইকন হিসেবে থাকে এবং ওই আইকন চোখে দেখা যায় এবং দ্রুত কমান্ড ব্যবহার করে সহজেই কাঙ্ক্ষিত রূপে এবং কাঙ্ক্ষিত স্থানে স্থাপন করা যায়। এই পদ্ধতির মাধ্যমে দ্রুত এবং সহজে প্রোগ্রাম রচনা করা যায়। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি এবার। এমএস ভিজুয়াল বেসিক, এমএস মানে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক, মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো, মাইক্রোসফট এক্সেস, ওরাকল ডেভেলপার্স 2000 ইত্যাদি ভিজুয়াল প্রোগ্রামিং এর উদাহরণ। তাহলে এবার বোঝা গেছে যে এই ধরনের প্রোগ্রামগুলি মূলত চিত্রভিত্তিক, আইকন থাকে, ক্লিক করে এখানে কাজ করা যায়। ঠিক আছে, এবার আমরা তৃতীয়টাতে যাচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে দেখা যাচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো প্রোগ্রামের কোনো স্টেটমেন্টকে একই প্রোগ্রামের অন্য জায়গায় অথবা অন্য প্রোগ্রামে ব্যবহার করার মাধ্যমে সময় এবং অর্থ সাশ্রয় করার জন্য গড়ে উঠেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সংক্ষেপে আমরা এটাকে ওওপি হিসেবে বর্ণনা করব। তাইলে অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি মূলত এমন একটি প্রক্রিয়া যা ডেটা এবং ইনস্ট্রাকশনের সমন্বয়ে একটি চলক বা ভেরিয়েবল তৈরি করে। তাইলে এখন অবজেক্ট শব্দটা আসছে কোত্থেকে? যেমন ওওপি জগতে উহা অবজেক্ট নামে অভিহিত। কোনটা? ওই যে ডেটা এবং ইনস্ট্রাকশনের সমন্বয়ে একটি চলক বা ভেরিয়েবল যেটা তৈরি করে, এটা মূলত এমন একটা প্রক্রিয়া যা ডেটা বা ইনস্ট্রাকশনের সমন্বয়ে একটা চলক তৈরি করে, ওই চলকটাই অবজেক্ট নামে অভিহিত। এটা স্মরণ রাখতে হবে। এই অবজেক্টকে মেসেজ প্রদানের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট কাজ করতে বলা হয়। কেমন? তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মানেই হচ্ছে কতগুলো অবজেক্টের সমষ্টি, যাদের প্রত্যেকের নিজস্ব ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য এবং বিহেভিয়ার আছে। তাইলে অবজেক্ট ওরিয়েন্টেড মানে কতগুলি অবজেক্টের সমষ্টি। এই জিনিস, এটা একটা পয়েন্ট, এটা মনে রাখার বিষয়। আর একটি ল্যাঙ্গুয়েজকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হতে হলে কমপক্ষে 3টি ধারণা সাপোর্ট করতে হবে। তাহলে যেমন কি? পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং ইনক্যাপসুলেশন।
এই তিনটা ধারণাকে সাপোর্ট করলে যায় একটা ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হতে পারে। যেমন কয়েকটা জনপ্রিয় অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হলো C++, জাভা, সি শার্প, পিএসপি, পাইথন ইত্যাদি। এখানে আমি কয়েকটা উল্লেখ করলাম, এর বাইরেও থাকতে পারে। তো ঠিক আছে, আমরা চতুর্থ যেটা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, আমরা এটাতে যাচ্ছি। এখন এটা কিবোর্ডের কোনো বোতামে চাপ দেওয়া, এটা তো সবাই বোঝা যায়, সবাই বুঝবে। কোনো বিশেষ কন্ট্রোলের উপর মাউস পয়েন্টার ক্লিক করা ইত্যাদি কাজেই ইভেন্ট নামে অভিহিত। তাহলে এক একটা ইভেন্ট কোনটা, যে একটা বোতামে চাপ দেবো অথবা কোনো কন্ট্রোলের উপর মাউস পয়েন্টার ক্লিক করা, এগুলি প্রত্যেকটা ইভেন্ট। আর নির্বাহিত প্রোগ্রামকে ইভেন্ট চালিত প্রোগ্রাম বা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম বলা হয়। কেমন? আর সকল ভিজুয়াল প্রোগ্রামিংই হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। অর্থাৎ ভিজুয়াল প্রোগ্রামিংয়ের যে উদাহরণগুলি, যেমন মাইক্রোসফট ভিজুয়াল বেসিক, ভিজুয়াল ফক্স প্রো, এগুলি সবগুলি হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম। তাইলে আমরা মোটামুটি যে আলোচনা করলাম যে প্রোগ্রাম ডিজাইন মডেল কি, এটার প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এবার আসি আমরা পরবর্তী স্লাইডে, যে একটা আদর্শ প্রোগ্রামের গুণাবলী, মানে কি কি গুণাবলী থাকা প্রয়োজন। আদর্শ প্রোগ্রাম হতে হলে কিছু গুণাবলী থাকতে হয়। যেমন এখানে প্রোগ্রামের অ্যালগোরিদম ফ্লোচার্ট সহজভাবে প্রণয়ন করা, যাতে প্রোগ্রামের ধাপগুলি সহজে বোঝা যায়। তাহলে অ্যালগোরিদম ফ্লোচার্ট, এটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। তাইলে এই যে প্রতিটি ধাপ বোঝা যায় এমনভাবে প্রণয়ন করতে হবে। নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত প্রোগ্রাম নির্বাচন করা। কেমন? তারপরে প্রত্যেক প্রোগ্রামের শুরুতে প্রোগ্রামের উদ্দেশ্য, ধ্রুবক, চলক ইত্যাদি সহজ ও সঠিকভাবে সন্নিবেশিত করা। যেমন এখানে এই দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের যদি একটা প্রোগ্রাম তৈরি করে, তাহলে এখানে কয়টা চলক হবে? দুইটা চলক। এই চলক নির্দিষ্ট করে নিতে হবে, সঠিকভাবে সন্নিবেশিত করতে হবে। এখানে যদি তিনটা চলক দেওয়া হয় তাহলে হবে না, একটা চলক দেওয়া হয় তাহলে হবে না। এখানে ধ্রুবক নাই, কোনো কোনো জায়গায় ধ্রুবক থাকে। ঠিক আছে, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, স্থির, যার মান পরিবর্তন হয় না। আর প্রোগ্রাম যথাসম্ভব দীর্ঘায়িত না করা, যে একটা প্রোগ্রাম যত সম্ভব সংক্ষিপ্ত করতে হবে। অতিরিক্ত লুপ তৈরি করে প্রোগ্রামের রূপকে জটিল না করা। যেমন লুপের আজকে একটা ফ্লো চার্ট এবং অ্যালগরিদম আমি দেখাবো, তাহলে বোঝা যাবে যে এটা লুপ। তাহলে বেশি লুপ যাতে না থাকে। খুব নির্দেশাবলী ধারাবাহিকভাবে সাজানোর ব্যবস্থা করা, যেমন ধারাবাহিকভাবে থাকতে হবে। যেমন ইনপুটের পরে প্রসেসিং থাকতে হবে, প্রসেসিং এর পরে কি আউটপুট থাকতে হবে। এইভাবে ধারাবাহিকভাবে না থাকলে হবে না। প্রোগ্রামের ডকুমেন্টেশনের ব্যবস্থা করা, অর্থাৎ ডকুমেন্ট হিসেবে এটাকে সেভ করে রাখতে হবে, যাতে এটা আবার ভবিষ্যতে ব্যবহার করা যায়, প্রোগ্রাম নির্বাহ করা যায়। প্রোগ্রামে অবশ্যই ফলাফল প্রাপ্তির সুবিধা রাখা, ফলাফল যাতে পাওয়া যায়, অর্থাৎ প্রোগ্রাম নির্বাহ করলেই তো ফলাফল পাওয়া যাবে, একটা আউটপুট পাওয়া যাবে, সেটাও ব্যবস্থা থাকতে হবে। ভবিষ্যতে সংশোধন ও পরিবর্ধনের ব্যবস্থা থাকা। তাহলে এই গুণগুলি থাকলে সেটাকে আমরা আদর্শ প্রোগ্রাম হিসেবে বলতে পারি। ঠিক আছে, আমরা এবার আমাদের মূল যে আলোচনা সেটা শেষ। এখানে কয়েকটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট উল্লেখ করেছি, যে গত ক্লাসে কিছুটা বাকি ছিল। এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে করা হয়েছে একটু লক্ষ্য করো। প্রথমেই সাধারণ কিছু আমাদের সমস্যা আছে, গাণিতিক সমস্যা। এগুলির অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যখন আমরা তৈরি করব, তখন মনে রাখতে হবে আমরা প্রথমেই সূত্র লিখে ফেলব। যে যেমন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সেটা লিখব, লেখার পরে এটার ইনপুট কোনটা আউটপুট কোনটা এটা স্থির করে ফেলব।
তাহলে যাই এই যে ফ্লো চার্টে ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলগুলি সুন্দরভাবে বসায় দেওয়া যাবে। আর এখানে একটা কনস্ট্যান্ট আছে পাই। পাই মানে এটা 3.1416, এটা সবাই জানো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করি। তাহলে এখন আমি একটু করে দেখাচ্ছি। যেমন ধরো এখানে মূল জিনিস হলো আমাদের এই তিনটা ধাপ। এই তিনটা ধাপ হলো মূল জিনিস। যেমন এই ধাপটা হলো ইনপুট অংশ, তাহলে ইনপুট থাকতে হবে। এটা হলো প্রসেসিং অংশ, আর এটা হলো কি আউটপুট অংশ। তাহলে ইনপুট, প্রসেসিং, আউটপুট আমরা আগেই আলোচনা করেছি। প্রত্যেকটা অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামের তিনটে অংশ থাকে, এই তিনটে অংশ। তাহলে অ্যালগোরিদম লিখতে গেলে আমরা কি করব, এই তিনটার আগে দিয়ে শুরু করব আর পরে শেষ করব। এইভাবে কিন্তু আমাদের অ্যালগোরিদম হয়ে যাবে, এইভাবে মনে রাখবেন। ওকে, ঠিক একই রকম ভাবে ফ্লোচার্ট, আমাদের মূল জিনিস হলো এই তিনটা, এখান থেকে আরম্ভ করে এটা। তাহলে এটা হলো ইনপুট অংশ, এটা হলো প্রসেসিং অংশ, আর এটা হলো আউটপুট অংশ। আর আগে দিই শুরু আর পরে শেষ। তাহলে এখানে ইনপুট অংশ সাথে ইনপুট ভেরিয়েবল ব্যবহার করতে হবে। তাহলে এখানে ইনপুট ভেরিয়েবল হলো আর ব্যাসার্ধ। আর আউটপুট ভেরিয়েবল কি, আউটপুট মানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে এখানে প্রিন্ট এরিয়া। আর প্রসেসিংয়ে শুধু সূত্রটা বলবো, পাই আর স্কোয়ার, পাইয়ের মানটা বসাইছে, আর আর স্কোয়ার, আর ইন্টু আর এখানে মাল্টিপ্লায়ার ব্যবহার করা হয়েছে। স্টার চিহ্ন যেটা, এটা মূলত সি প্রোগ্রামে বা এই প্রোগ্রামিংয়ে মাল্টিপ্লায়ার হিসেবে এটাকে আখ্যায়িত করে। তো ঠিক আছে, আমরা পরেরটাতে যাচ্ছি। আমরা এটা তাহলে বুঝলাম। এখন আসি তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যাটি খুঁজে বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তিনটি সংখ্যা যদি থাকে, সেই তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যাটি খুঁজে বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট লিখতে। এটা অনেক সময় পরীক্ষাও থাকে, এটা একটু লক্ষ্য করবে। অ্যালগরিদম প্রথমে যেহেতু তিনটি সংখ্যা বলছে, আমরা ধরে নেব এবিসি অথবা এক্স ওয়াই জেড, যে কোনোটা ধরে নিতে পারি, ধরে নিলাম। তারপরে আর অ্যালগরিদমে তো আগেই বলেছি যে সমস্যার সমাধানটা করতে হবে ধাপে ধাপে করতে হবে। আমরা সেই ধাপে ধাপে এখানে সমাধান করেছি। সেই ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4 এভাবে। তো এখন ফ্লোচার্ট আলোচনা করে সাথে সাথে আমি অ্যালগরিদমটা বুঝিয়ে দিচ্ছি, দুইটা এট এ টাইম। যেমন প্রথমে আমি এখানে বলা হয়েছে যে স্টার্ট, যেমন এখানে শুরু করি, শুরু করা হলো। এখানে ইনপুট এবিসি, ওখানে বলা হয়েছে, অর্থাৎ কি অ্যালগরিদমের চিত্ররূপী হলো ফ্লোচার্ট। অ্যালগরিদমের যে ধাপগুলি আছে সেই ধাপ অনুসারে ফ্লোচার্ট তৈরি করা হয়েছে। তাহলে এখানে তিনটি সংখ্যা ইনপুট করা হলো, তাহলে এ বি সি তিনটে সংখ্যা ইনপুট করা হয়েছে। ওকে, এবার আসো ধাপ 3। এখানে বলা হয়েছে এ গ্রেটার দেন বি যদি সত্য হয়, তাহলে 5 নং ধাপে যেতে হবে, অন্যথায় 4 নং ধাপে যেতে হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, তোমরা একটু দেখো, তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। যেমন এটা হলো, এটাকে আমরা ধাপ 3 এ আছে, এ গ্রেটার দেন বি, এটা হলো ধাপ 3। এই আমি এখানে 3 উল্লেখ করে দিলাম, তাহলে 3-এর পরে এটা 4, এটা আমরা 4 ধরব। তারপরে এটা আমরা 5 ধরব। ওকে, এখন এ গ্রেটার দেন বি যদি সত্য হয়, মানে তাহলে এখানে কোনটা বড়, এ বড়। সত্য হলে এখানে আসবে, 5 নং ধাপে আসবে। আর যদি মিথ্যা হয়, মানে এন হয়, নো হয়,
তাহলে 4 নং ধাপে যাবে, মানে বি গ্রেটার দেন সি হবে। তাহলে এবার আমরা 4 নং ধাপে যাই। বি গ্রেটার দেন সি যদি সত্য হয় তাহলে লার্জেস্ট বড় কোনটা? বি। আর এখানে অন্যথায়, মানে অন্যথায় বলতে এন যেটা লার্জেস্ট সি। আবার এখানে 5 নং ধাপে এ গ্রেটার দেন সি, তাহলে কোনটা বড়? এ বড়। তাহলে ইয়েস হইলে লার্জেস্ট এ, আর যদি নো হয় লার্জেস্ট সি। তাহলে দেখো এখানে লার্জেস্ট এ এটাতে আছে, লার্জেস্ট এ এটাতে আছে, লার্জেস্ট সি এটাতে আছে, লার্জেস্ট বি। এখন আমরা যদি এই তিনটার মধ্যে কোনটা বড় এটা ছাপাবো, প্রিন্ট লার্জেস্ট। এটা হলো 6 নং ধাপ। এখানে উল্লেখ আছে যে ওই যে এ গ্রেটার দেন সি যদি সত্য হয় তাহলে এ বড়, অন্যথা সি বড়, এবং 6 নং ধাপে যেতে হবে। 6 নং ধাপ মানে ফলাফল ছাপানো, আর শেষে হলো শেষ করা হলো। এইভাবে একটু ভালো করে দেখতে হবে, তাহলে ধাপগুলিও, এটা অনেক সময় পরীক্ষা থাকে। আমি এই কারণে একটু ভালোভাবে ডকুমেন্টটা লেখার চেষ্টা করেছি, যে আশা করি তোমরাও এটা দেখবে। তারপরে আরেকটা শেষ যেটা, এটা লুপের, যে কিছুক্ষণ আগে আলাপ আলোচনা করেছি, লুপ যেন অতিরিক্ত না হয়। এখানে একটা লুপ দেওয়া আছে, এই এখান থেকে ইয়েস হইলে এখানে যাবে। তাহলে এখানেও ঠিক এন স্বাভাবিক সংখ্যা, 1 2 3 আপ টু এন, এটাকে এন স্বাভাবিক সংখ্যা বলে। এই ধারার যোগফল নির্ণয় করব। তাহলে এখন প্রথমে স্টার্ট মানে ধাপ 1 কাজ শুরু করি। তারপরে এন এর মান গ্রহণ করি, মানে ইনপুট এন, মানে এন এর মান 30 হতে পারে, এন এর মান 10 হতে পারে। তাহলে 10 দিলে 1 থেকে 10 পর্যন্ত এটা যোগফল বের করব। এন এর মান যদি 5 হয় তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে এই দ্বারা যোগফল কত হয়? তাহলে 5 4 9 9 3 12 13 14 15, এইভাবে। ঠিক আছে। এখন ধাপ 3 এ যোগফল নির্ণয়ের জন্য এস ইকুয়াল টু 0, অর্থাৎ যেই ধাপ ইয়াটা আছে, যেমন এখানে আমি যদি একটু তোমাদেরকে ধারণা দিই, যেমন এই যে সিরিজটা আছে, আমি আর আলাদা লিখলাম না, এখানে লেখার সুন্দর ইয়া নাই। এটার আগে এস ইকুয়াল টু 0 ধরে নিচ্ছে। এই জিরোটা হলো এটা, এই। তারপরে নির্দিষ্ট করার জন্য চলো আই ইকুয়াল টু 1 ধরে, তাহলে ধারার প্রথম পদ যেটা, প্রথম পদটা এখানে আই ইকুয়াল টু 1 ধরা হচ্ছে। যদি 2 থেকে আরম্ভ হতো, যেমন 2 থেকে 30 পর্যন্ত ধারা যোগফল, তাহলে এখানে আই ইকুয়াল টু 2 হইতো, কিন্তু এস ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। এবার ধাপ 4-এ এস এবং আই যোগ করে যোগফল এস এ রাখি। তাহলে এস, এই যে এস ইকুয়াল টু, এটা হলো কত নম্বর ধাপ? 4 নম্বর ধাপ। এস ইকুয়াল টু, এটা হলো 4 নাম্বার। আমি 4 নাম্বার তোমাদেরকে দেখাইলাম। এস ইকুয়াল টু এস প্লাস আই, এস আর আই যোগ করে এস এ রাখি। তারপরে আই এর মান 1 করে বৃদ্ধি করি। তাহলে 1 2 3, আই এর মান কত করে বৃদ্ধি হয়? আই একবার 1, আবার 2, আই এর মান একবার 3, আর একবার 4, এইভাবে আই এর মান n। তাহলে 1 করে বৃদ্ধি পাচ্ছে, আই ইকুয়াল টু আই প্লাস 1। ওকে। এবার আসি ধাপ 6। এই এটা হলো ধাপ 6। তাহলে আই লেস দেন ইকুয়াল টু n, এটা যদি সত্য হয় তাহলে কোনটা ছোট কোনটা বড়? আই ছোট, মানে আইটা এন এর মানের সমান অথবা ছোট হতে হবে। যেমন এখানে এ আই হলো এন, তাহলে আই এর মান এন এর মানের সমান অথবা ছোট হতে হবে, বেশি বড় হবে না, কারণ লাস্ট যেটা সেটা আই এর মান। ওকে। এখন যদি সত্য হয় তাহলে লুপ হবে, মানে 4 নং ধাপে যাবে। এই কথাই বলা হয়েছে, 4 নং ধাপে যায়, আর নয় 7 নং ধাপে। মানে কি, এটা হলো 7 নং ধাপ, মানে প্রিন্টেস, মানে যোগফল ছাপে ফেলবে। নো হলে, ইয়েস হলে
4 নং ধাপে যাবে, আর 9 হলে 7 নং ধাপে যাবে। ওকে, এখন আমরা আসি ফলাফল ছাপাই। 7 নং ধাপ, 8 নং ধাপে আমরা শেষ করি। তাহলে এইভাবে কেমন, এইভাবে আমরা মোটামুটি 3 ধরনের অ্যালগরিদম ফ্লো চার্ট আমরা দেখিয়েছি। আশা করি যেটাই আসুক এই ধরনের। এখন যদি আমি এটার উপর ভিত্তি করে আমি একটা দেখাবো, যেমন আমি আগে বাড়ির কাজটা দেখাই দিই। এখানে একটা বাড়ির কাজ আছে, সেই বাড়ির কাজ 1 থেকে n পর্যন্ত সকল বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমি আর হোয়াইট বোর্ড নিতে পারি, 1 থেকে n পর্যন্ত আমি হোয়াইট বোর্ডে জিনিসটা একটু করি। যেমন 1 থেকে 1 যোগ 1-এর পরে হবে 3 বিজোড় সংখ্যা হলে, তারপরে হবে 5, এইভাবে 7, এইভাবে n পর্যন্ত। তাহলে এখানে s ইকুয়াল টু আমরা 0 ধরব, তারপরে i ইকুয়াল টু কত 1, আর s ইকুয়াল টু s প্লাস i, x প্লাস i, এটা ঠিক আছে। আর i এর মান কত করে বৃদ্ধি? 2 করে বৃদ্ধি, i ইকুয়াল টু i প্লাস 2। এইভাবে এটা কি, অর্থাৎ সকল বিজোড় সংখ্যা। আর যদি জোড় সংখ্যা বলতো, যেমন 2 যোগ 4 যোগ 6, আর সব ঠিক আছে কিন্তু ওখানে। আর এই ক্ষেত্রে s ইকুয়াল টু ঠিক আছে, i ইকুয়াল টু হতো তখন 2, তখন আর 1 হতো না। তারপরে s এর মান ঠিক আছে, s ইকুয়াল টু s প্লাস i, আর i এর মান কত করে বৃদ্ধি? 2 করে বৃদ্ধি। শুধু পার্থক্যটা হলো i ইকুয়াল টু, মানে প্রথম পদ ধরে নিতে হবে, এখানে প্রথম পদ ধরে নিতে হবে। আমি এই ক্ষেত্রে দেখাইছি প্রথম পদ 1 বিজোড়ের ক্ষেত্রে, আর জোড়ের ক্ষেত্রে দেখাইছি প্রথম পদ 2। কেমন, আশা করি তোমরা বুঝতে পারছো। কেমন, এখন জিনিসটা ক্লিয়ার হবে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো আজকে ক্লাসে আমরা মূলত শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা সেই আমাদের আগের যে প্রোগ্রাম, সেটাতে আমরা যাব। কেমন, যেমন আমরা বাড়ি গাছ দেখাইছি। ওকে, এবার এটার পরে যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যে এটা দিয়ে আমরা আজকে শেষ করব। কেমন, আশা করি তোমরা আমার ক্লাসে যুক্ত থাকবে। আমি এরপরে আরেকটা ক্লাস নেব তথ্য প্রযুক্তির উপর, সেটা থেকেও প্রশ্ন থাকে, তোমরা আশা করি যুক্ত থাকবে আমার সঙ্গে। এবং এই বলে আজকে এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।